তবে কি রওশন রবিনও মোহনবাগানে আসছে না? হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকে আমরা আলোচনা করে দেবো মোহনবাগানের সপ্তম বিদেশি এবং আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট নিয়ে। তবে তার আগে একটি আপডেট উঠে আসছে। লাস্ট 3 বছরে দ্বিতীয়বার হয়তো ফিফা ব্যান খেতে চলেছে এআইএফএফ। রিসেন্টলি মার্কাস মার্গুল একটি রিপোর্ট তৈরি করেছে, ওর যেই রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে ফিফা ও এএফসি আমাদের এআইএফএফ এর প্রেসিডেন্টের কাছে একটি লেটার পাঠিয়েছে। যেই লেটারে এইটা স্পষ্ট উল্লেখ আছে, আগামী 30শে অক্টোবরের মধ্যে যদি এআইএফএফ তাদের নতুন কনস্টিটিউশন বডি তৈরি না করতে পারে, তাহলে ইন্ডিয়া খেতে চলেছে আবার একটি ব্যান। মানে আপনারাই ভাবুন, আইএসএল নিয়ে আমরা একটা কিছু ভালো দেখার আশা করছিলাম, অপরদিকে একটা ব্যানের নিউজ চলে এলো, যেটা আসারই ছিল। এখন দেখার এটাই থাকবে যে অক্টোবরের 30 তারিখের মধ্যে নতুন কনস্টিটিউশন বডি তৈরি করতে পারে কি না এআইএফএফ। যতদূর মনে হচ্ছে শক্ত লাগছে, আর ইন্ডিয়া হয়তো ব্যানটা খেতেই চলেছে। দেখা যাক এবার কী হয়। এবার যদি আমরা আইএসএল এর আপডেটে আসি, তো পরশুদিন আমরা সবাই জানি এফএসডিএল ও এআইএফএফ এর মধ্যে একটি মিটিং ছিল। সেই মিটিংয়ে যা জানা যাচ্ছে সব পজিটিভই দেখা গেছে, এবং পরবর্তী সিজনের আইএসএল হতে চলেছে, তার সাথে সুপার কাপের নিউজও হতে চলেছে। তবে এটা আমরা স্পষ্ট জানতে পারবো 28 তারিখ। তবে যা যা রিউমার আসছে, এফএসডিএল ও এআইএফএফ একটি শর্ট টার্ম সলিউশনে গেছে, যেখানে তারা 6 মাস কন্ট্রাক্টটাকে এক্সটেনশন করবে, যেটা 8 তারিখ শেষ হয়ে যাচ্ছিলো, 8ই ডিসেম্বর অবশ্যই। এইভাবে তারা এবারের আইএসএলটা করতে চাইছে। এর মাঝে যখন নতুন কনস্টিটিউশন বডি তৈরি হবে, তখন এফএসডিএল সেই নতুন কনস্টিটিউশন বডির সাথে একটি এমআরএ চুক্তি সাইন করবে, এবং তারপর থেকে পরবর্তী 5 থেকে 10 বছরের জন্য আইএসএলের জন্য একটা ফুল টাইম প্ল্যানিং তৈরি করবে। এর জন্য এআইএফএফ যে 50 কোটি টাকাটা দিত, তার মধ্যে 25 কোটি টাকা তো দিচ্ছে প্রথম 6 মাসের জন্য, কিন্তু তারপরের 6 মাসের জন্য এফএসডিএল 25 কোটি টাকার বদলে 10 থেকে 15 কোটি টাকা দেওয়া যাচ্ছে। এর জন্য হয়তো কিছু প্রবলেম হতে পারে, তার জন্যই হয়তো একটু নেগেটিভ যেতেও পারে। তবে ধরে রাখুন এবারের আইএসএলটা হচ্ছে, যেটা আমরা কালকে জেনেই যাব। কারণ কালকে যদি আমরা না জানতে পারি, তাহলে আবার পরবর্তী ডেট কবে পাওয়া যাবে, তার মধ্যে ট্রান্সফার উইন্ডো অলরেডি ক্লোজ হয়ে যাবে। যতদূর জানা যাচ্ছে বাড়ানোর জন্য একটা কথা তো চলছে, এবার জানি না। চলুন যে 1 তারিখে লাস্ট ডেট হতে চলেছে, মানে 31 তারিখ রাত অবধি। সব কিছুর মধ্যে এখন ইন্ডিয়ান ফুটবলের যে অবস্থা হয়েছে, যদি আপনারা বোর হয়ে থাকেন তো ইন্ডিয়ান ফুটবলের আপডেট দেখুন, জীবনে থ্রিল চলে আসবে। তো এবার এটা দেখা যাক যে কালকে কি রায় আসে। এবার এই আইএসএল থেকে বেশ খবর উঠে আসছে যে আইএসএল নাকি শুরু হতে পারে অক্টোবরের 24 তারিখ থেকে। কিন্তু আমার মনে হয় যে অক্টোবরে কোনো মতেই আইএসএল শুরু করা সম্ভব না। কারণটা আমি আপনাদের বলছি। আমার যতদূর মনে হয় আইএসএল অবশ্যই নভেম্বরের 18 তারিখের পর থেকে শুরু হতে পারে। কারণ এর মধ্যে ইন্ডিয়া টিমের 3টে ফিফা উইন্ডোর ম্যাচ আছে, যেটা অবশ্যই 1 থেকে 9 সেপ্টেম্বর, তারপরেরটি হচ্ছে 6 থেকে 14 অক্টোবর, এবং লাস্টেরটি হচ্ছে অবশ্যই 10 থেকে 18 নভেম্বর। অর্থাৎ এর মাঝে যদি 24 তারিখে যে রিউমারটা হচ্ছে আইএসএল শুরু করার, যদি সেই অনুযায়ী আইএসএল শুরু হয়, তাহলে কোনোভাবেই মাঝখানে টিমগুলোকে তাদের ইন্ডিয়ান টিমের জন্য প্লেয়ার ছাড়তে হবে। সেটা কখনোই কোনো টিম চাইবে না যে প্রথম 1-2 ম্যাচ খেলার পর সেটেল টিম থেকে প্লেয়ার পাঠাতে, তারপর ইনজুরি তো হতেই পারে, যে কারণে মোহনবাগান প্লেয়ার ছাড়েনি। এসব অনেক কিছু কেওস চলতেই পারে। তাই আমার মনে হয় যে নভেম্বরের ওই 20-22 তারিখের আগে কোনো মতেই আইএসএল শুরু করা সম্ভব নয় এবারের সিজনে। এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানান। এবার লাস্টলি ইন্ডিয়ার আপডেট দিয়ে শেষ করে দিয়ে মোহনবাগানের আপডেটে আসছি। ইন্ডিয়ার টিম তাজিকিস্তান উড়ে গেছে। এই নিয়ে অ্যাকচুয়ালি আমার এখন মনে হচ্ছে যে মোহনবাগান প্লেয়ার ছেড়ে নিয়ে ভালো করেছে। কারণ ইন্ডিয়ার টিমের তো একে তো কোনো প্রাইভেট জেট নেই, বলতে গেলে ব্যাঙ্গালোর থেকে দিল্লি, দিল্লি থেকে দুবাই, দুবাই থেকে তাজিকিস্তান, এইভাবে এত দূরে ফ্লাইট করে, তাও আবার এক শিফটে প্লেয়াররা যাচ্ছে না, দুটো শিফটে প্লেয়ার যাচ্ছে। একটা শিফটের প্লেয়ার হয়তো এতক্ষণে পৌঁছে গেছে, আর একটা শিফটের প্লেয়ার হয়তো যাচ্ছে। ভাবুন, পরশুদিন ম্যাচ, আজকে গিয়ে পৌঁছে যাচ্ছে, আজকে সারাদিন তো পুরোপুরি গেল। একদিনের প্র্যাকটিস করে খেলতে নামে, কীভাবে খেলবে প্লেয়াররা আপনারাই ভেবে দেখুন। এখন আমার মনে হচ্ছে মোহনবাগান প্লেয়ার ছেড়েনি অ্যাকচুয়ালি ভালো করেছে, কারণ মোহনবাগানও এফসির জন্য খেলতে নামছে। সত্যিই বোঝা যাচ্ছে না ইন্ডিয়ান ফুটবল কোথায় যেতে চলেছে, পরবর্তী সিজন থেকে কীই বা হবে। এইসব বাদ দিয়ে যদি এখন আমরা মোহনবাগানের আপডেটে আসি, তো রিসেন্টলি রেড স্পোর্টস বাংলার তরফ থেকে মোহনবাগান সচিব দেবাশিস দত্তকের একটি ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউতে দেবাশিস দত্ত স্পষ্ট এটি বলেছেন যে মোহনবাগানে সপ্তম বিদেশি আসছে না, এই সপ্তাহেই মোহনবাগান ষষ্ঠ বিদেশিকে সই করাতে চলেছে। তবে কি সেই বিদেশিটার অপশন রবিনও না? তবে কি সেই বিদেশিটা আমরা যে শুনতে পাচ্ছি সেন্টার অ্যাটাকের মিডফিল্ডারের পজিশনে খেলা জুয়ান মুনিস? না,
বিষয়টা একদমই না। আমি যতদূর জানি আর আমার কাছে যা খবর আছে, রবসানের টিমটা এখন যে পজিশনে আছে সেখান থেকে কখনোই পিছোতে পারে না। ধরে রাখুন 99% কনফার্ম আছে। 1%টা আমি ছেড়ে দিলাম। ধরে রাখুন রবসান রবিনই ইন্ডিয়াতে আসছে। তবে কি অনেকটা দেরি হয়ে যাচ্ছে? কারণ একে তো আমরা দেখেছি ডুরান্ড কাপে আমাদের টিমের অবস্থা কি, যেখানে বলতে গেলে বিদেশিরা প্রায় 1 সপ্তাহ মতো প্র্যাকটিস করতে পেরেছিল এবং আমাদের আল হালের ম্যাচটা আছে 16 তারিখ। সেই ম্যাচটা হয়তো আমরা এখন যা টিম আছে তাতেই জিতে যাব। যদিও আমি ছোট করছি, আল হালকে হয়তো উল্টোটা হতে পারে। আগেরবার রবশন কোলাবের সাথে ম্যাচটা আমরা দেখেছিলাম। তবে রবশন রবিন যদি এই সপ্তাহে এসেও যায়, দিয়ে টিমের সঙ্গে প্র্যাকটিস শুরু করবে আর 16 দিন হাতে, তারপর মোহনবাগান খেলতে নামবে। তারপর তার কথা অনুযায়ী যতদূর যে জানা যাচ্ছে, ACL2 এর ম্যাচেস দেখে আমরা নতুন প্লেয়ার সাইন করাতে পারি। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে হয়তো রবশন ওই আল হালের ম্যাচটা দেখবে, তারপর সেফায়ার ম্যাচটা তো ছেড়ে দিন, ওটা দেখার মতো নয়। তারপর কি মোহনবাগান নতুন প্লেয়ারের দিকে যাবে? আমার মনে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে। মোহনবাগানকে ইমিডিয়েটলি একটা সপ্তম বিদেশি সাইন করানো উচিত। হ্যাঁ, মোহনবাগান অনেক প্লেয়ারের প্রোফাইলের দিকে খুঁজে বেড়াচ্ছে, যেমন জুয়ান মুনিস। এই প্লেয়ারটিকে সাইন করাতেও কোনো প্রবলেম হবে না, যেহেতু ওটা প্লেয়ারটি এই টাইমে উইদাউট ক্লাব আছে এবং প্লেয়ারটি যেহেতু উইদাউট ক্লাব আছে, তাই ট্রান্সফার সিজনের বাইরে গিয়েও প্লেয়ারটিকে সাইন করা যেতে পারে। তো আপাতত যা খবর আসছে, তো এর থেকে যা বোঝা যাচ্ছে, এই মুহূর্তে ষষ্ঠ বিদেশি অর্থাৎ রবশন রবিনই সাইন হতে চলেছে এবং সপ্তম বিদেশি আসার চান্সটা কম আছে। কিন্তু আপনারা এটাও ভেবে দেখুন, আগেরবারও কিন্তু সপ্তম বিদেশি নিয়ে কোনো আপডেট কিন্তু ছিল না। আগেরবার আমরা মিডফিল্ডার করে চিল্লে গেছিলাম, কিন্তু লাস্টে গিয়ে ওই 15ই সেপ্টেম্বর নাগাদ নুনোর এই সই হয়। অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্ট ওই আল হালের ম্যাচের আগেও 2-3 দিন আগে একটা প্লেয়ার সই করতে পারে। যদিও ধরে রাখুন আল হালের ম্যাচে আমরা 6জন বিদেশি নিয়ে খেলতে চলেছি, বাট কখনোই চাইবো না যেন রেজাল্ট আগেরবারের মতো হোক। কারণ ওই ম্যাচে যদি আমরা ড্র করি, ওই ম্যাচ থেকে ওই দুটো ম্যাচ থেকে আমরা যদি 6 পয়েন্ট না আনতে পারি, তো কোনোভাবেই আমরা কোয়ালিফাই করতে পারবো না। এই বিষয়ে কি মতামত আপনাদের কমেন্টে জানান। মোহনবাগানের কি সপ্তম বিদেশে সাইন করা উচিত, এটাও কমেন্টে জানান। অন্যদিকে ফাইনাল হয়ে গেল। ACL2 এর ম্যাচগুলি কোথায় দেখা যাবে? ACL2 এর ম্যাচগুলি অবশ্যই টিভিতে স্পোর্টস 18 নেটওয়ার্কে এবং ফোনে অবশ্যই ফ্যান কোডে কিছু সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যাবে। তবে আপনারা যদি ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কী করে আপনারা ফ্রি লাইভ লিঙ্ক পাবেন। এরপর ISL যেহেতু নভেম্বরের আগে শুরু হওয়ার চান্সেস নেই, যেটা আমি আপনাদের ভিডিওর আগেই বললাম, তো এই ফাঁকে হতে পারে সুপার কাপ, যেটি হতে পারে অবশ্যই সেপ্টেম্বরের শেষ থেকে। কিন্তু এই বিষয়ে একটা প্রবলেম আছে, অক্টোবরে যেহেতু ইন্ডিয়ার ন্যাশনাল টিমের ম্যাচ আছে, তো এইবারের সুপার কাপে হয়তো আমরা বেশ কিছু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ারদের নাও দেখতে পারি। এই গেল সুপার কাপের আপডেট। এবার যদি আমরা ভিডিওর লাস্ট আপডেটে আসি, পাঞ্জাব এফসি ডিফেন্ডার ইভান নভোসেলিসকে তো আমরা সবাই চিনি। এই ইভান নভোসেলিস যতদূর যা খবর পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগ ছেড়ে সই হয়ে গেলেন ইরান স্টার লিগের দুহান এসসিতে। তো তাকে কংগ্রাচুলেশনস করি, আশা করবো তার ভবিষ্যতে আরও যেন ভালোভাবে খেলে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।